হ্যালো হ্যালো। আজকে আমি ফার্স্ট টাইম একটা নতুন ব্লগ বানাতে চলেছি। আজকে আমরা যাব গনগনি। সেই গনগনি যাওয়ার পুরো ব্লগটাই আমি বানাবো। যদিও প্রথম ব্লগ আমি বানাচ্ছি, আমি কখনো বানাইনি এর আগে। খারাপ লাগলে একটু গালাগাল দিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে একটু ফলো সাবস্ক্রাইব করে দিও। তো আজকে চলেছি আমরা, আমি যাচ্ছি আর আমার সাথে একটা দাদা আছে, রাহুলদা। রাহুলদা, আমরা আজকে যাচ্ছি কোথায়? গনগনি। গনগনি যাচ্ছি আমরা, মেদিনীপুরের গনগনি, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের গনগনিতে আমরা যাচ্ছি। চলো, তোমাদের সাথে দেখা হবে। লেটস ডু গনগনি। ইয়েস, চলো। প্রথমে তোমাদেরকে বলি কিভাবে যাবে গনগনি। গনগনি যাওয়ার 3টে সহজ উপায় আছে। প্রথমটা, তোমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে গড়বেতা স্টেশন আসতে পারো। গড়বেতা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে গনগনি চলে যেতে পারো, 5-10 মিনিট লাগে। আর দ্বিতীয়, তোমরা যদি বাসে যেতে চাও তাহলে বাসে করে গেলে স্প্লানেডে চন্দ্রকোনা বা গড়বেতার যে কোনো বাসে উঠে গড়বেতা বাস স্টপে নেমে সেখান থেকে অটো বা টোটো পাওয়া যায়। আর থার্ড সেটা হচ্ছে নিজের বাইক বা গাড়িতে যাওয়াটা, সেটা একটু বেশি ভালো হবে। কলকাতা থেকে ডানকুনি, ডানকুনি থেকে আরামবাগ, আরামবাগ থেকে চন্দ্রকোনা হয়ে গড়বেতা হয়ে গনগনি। বাই রোড যাওয়ার একটা বেশি ভালো দিক হলো সেটা মানে গ্রাম দেখা যায়, জঙ্গল দেখা যায়। তো আমার মনে হয় বাই রোড যাওয়াটা একটু বেশি ভালো হবে আর কি, দুপাশে দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে। আস্তে আস্তে একটা জঙ্গল দেখতে পেলাম। এটা কি গড়বেতার জঙ্গল? এটা এটা মনে হয় গড়বেতার জঙ্গল। এটা গুগল ম্যাপে কি বলছে রাহুলদা? রসকুন্ডু রোড। আচ্ছা, কিন্তু যাই বলো, যেই জায়গায় হোক না কেন, জায়গাটা কিন্তু অসাধারণ। চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর এখন তো বসন্ত, তাই বসন্তের নতুন পাতা, গাছে গাছে বসন্তের নতুন পাতা পুরো সবুজ হয়ে আছে। তো কেমন লাগছে আমাদের এই জার্নিটা, এই ট্রিপটা কেমন? ফাটাফাটি। অসাধারণ একটা ভিউ। যাই হোক, চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের। কি অপূর্ব এই দৃশ্য। যদিও অরণ্যের সাথে আমার তেমন বিশেষ পরিচয় নেই, শুধুমাত্র বিভূতিভূষণের আরণ্যক পড়া ছাড়া। চলে এসেছি গনগনি। এটা গনগনি। এখানে এই যে পিছনে যেটা দেখছো, এটা গনগনির মেন ফটক বলা যায় যাকে, বা মেন গেট। এটা গনগনি পার্কের ভিতরটা। এটা দিয়ে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 5 টাকা দিয়ে টিকিট কাটলে পার্কের মধ্যে প্রবেশ করা যাবে। আমরা পার্কে যাব, তার আগে আমরা এই গনগনির নিচটা যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা ঘুরে আসব। আমরা নামছি গনগনির এই সিঁড়িটা বেশ খাড়াই। নামা যত সহজে যাচ্ছে, উঠতে গেলে একটু বেগ পেতে হবে, কিন্তু তাতে কি। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এই গনগনি নিয়ে একটা গল্প প্রচলিত আছে। অনেকেই বলে মহাভারতের সময় ভীম নাকি এখানেই বগরাক্ষসের সাথে যুদ্ধ করেছিল। যদিও এটা ইতিহাস না, এটা লোককথা, জনশ্রুতি আর কি। যদিও দেখতে এটা ভারী অদ্ভুত, মানে মনে হয় যেন কোনো এক অজানা গল্প লুকিয়ে আছে এখানে, যে গল্প হয়তো ইতিহাসের লেখা নেই। অনেকে এই জায়গাটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলে, কারণ এখানের এই লাল মাটির পাহাড় আর গভীর খাদের জন্য এটাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। ফাইনালি আমরা নেমে এলাম। চারপাশটা তোমাদের একটু ভালো করে দেখাই। এই যেটা দেখতে পাচ্ছ উপরে একটা, এই যেটা দেখছো উপরে, এটা হচ্ছে পার্কের ভেতরের অংশটা। ওখানে গেলে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে যাব। সেখান থেকে ভিউটা কেমন লাগে আমরা সেটাও দেখব। আপাতত আমরা এই নিচটা একটু ঘুরে নিই, তারপরে আমরা ওয়াচ টাওয়ারে যাব। আচ্ছা রাহুল দা, হ্যাঁ, আগে এসেছিলে কেমন দেখেছিলে আর এখন কেমন দেখছো? অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে? আগে তো পুরো হচ্ছে পাহাড়, মানে পাহাড়ই বলতে পারলে চলে। হুম। এইদিকে দেখুন, এই দেখুন, এইদিকে দেখুন, এইটা হচ্ছে পুরোটা এরকম এরকম ছিল ডাইরেক্ট, এরকম পুরো এরকম। এইগুলো যেরকম এখন সমান দেখতে পাচ্ছেন, হুম। এটা হচ্ছে পুরোটাই এরকম ধরনেরই ছিল। আচ্ছা, মানে এখন সে পাহাড়টা হয়তো কেটে কেটে সমতল অনেক বানিয়ে modification দিয়েছে। করে দিয়েছে অনেক। এই সিঁড়িটা কি আগে ছিল? না, সিঁড়িটা ছিল না। না, এটা আর নতুন সিঁড়ি হয়েছে। এখন নতুন সিঁড়ি করে দিয়েছে।
তখন এরকম পাহাড় থেকেই নামতে হয়েছিল আমাদের, ওই রাস্তা থেকে হুম। এরকম পাহাড় দিয়ে লাফিয়ে নামতে হয়েছিল। তাহলে তো হেভি কষ্টকর ব্যাপার ছিল। হ্যাঁ, মানে নামা ওঠা। সেটাই। এখন এই যে যেটা দেখতে পাচ্ছি আমরা, এটার উপরে যদি আমরা একটু ওঠার চেষ্টা করি। এর উপরে আমরা উঠেছিলাম তো। এটার উপরে উঠেছিলে? হ্যাঁ, এটার উপরে উঠেছিলাম, ওই লাস্ট পাহাড়টাতে উঠেছিলাম, পুরো ফটোও তুলে গেছিলাম। চেঞ্জ হয়ে গেছে এখন, অনেক মডিফিকেশন হয়ে গেছে। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে বলছো, তাই তো? এটাই নিয়ম, সব কিছু বদলায়, তাই এটাও বদলে গেছে। হাঁপিয়ে গেছে অ্যাকচুয়ালি। ইতিহাস বইয়ে যে ছবি দেওয়া থাকতো না হরপ্পা সভ্যতার, ঠিক সেরকমই কিছুটা লাগছে। ভিডিওটাকে পজ করে এখান থেকে দাঁড়িয়ে সেরকমই লাগছে। আর এই যে পাশ থেকে একটা নদী গেছে ছোট্ট, এই নদীর, রাহুল দাই নদীটার নামটা কি বলছিলে? শিলাবতী। হ্যাঁ, এটা হচ্ছে সেই শিলাবতী নদী। কি দেখতে পাচ্ছেন? আর এই তো ভিডিও করছি। ভালো লাগছে বেশ দেখতে, একটা অন্যরকম ফিল লাগছে। চলো আমরা তাহলে আরেকটু উপরের দিকে ওঠার চেষ্টা করি। আমরা অনেকটাই উপরে উঠে গেছি, আমরা আবার নামবো নিচে। তোমরা যদি কেউ এই গনগনিতে এসে থাকো, কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিল, তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল, কমেন্টে জানিও। আমরা আরেকটু এগিয়ে যাব। ওরে বাবা, এখানে অনেকটাই নিচু, তো এখানে লাফিয়ে নামতে হবে। আমরা লাফিয়ে নামলাম। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা তালের ছোট্ট জঙ্গল। এখানে সব একে একের গায়ের উপরে জড়িয়ে জড়িয়ে রয়েছে তাল গাছগুলো মিলেমিশে। এই তাল গাছগুলোকে দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এসরও কাছাকাছি থাকি, এসরও হাতে হাত রাখি। যাই হোক, ওয়াও, এই ভিউটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, মানুষের বুকের মধ্যে এমন কত খাদ আছে, গভীর অতল খাদ। সেই খাদের সন্ধান হয়তো কেউ পায় না, বা হয়তো কেউ রাখে না। সেই খাদ থাকে নিঃসঙ্গ, একাকী, এই মন কেমনের বিকেলের মতো, কি জানি, হয়তো বা। যাই হোক, ব্যাপারটা স্যাড হয়ে যাচ্ছে, একটু ম্যাট করা দরকার। রাহুল দা শাহরুখ খানের মতো নাচের চেষ্টায় ব্যর্থ হয়ে এই কাপেলগুলোকে দেখে দুঃখে এই পাহাড় থেকে ঝাঁপ দিতে চাইছিল। বলো তোমাদের কেমন লাগছে আমার সাথে ঘুরে দেখতে, আর স্পেশালি এই গনগনি কেমন লাগলো? তো আমরা এবার আস্তে আস্তে এখান থেকে উঠে যাব পার্কের ভিতরে। পার্কের ভিতরে ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তোমাদেরকে দেখাবো ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগে। আর যেটা দেখানো সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট নদী, যে নদীটার নাম হচ্ছে শিলাবতী। এখান থেকে যাওয়ার কোনো পথ নেই, থাকলে আমি তোমাদেরকে নদীটা দেখাতাম, আমার একমাত্র প্রেমিকা বলতে নদী। আমরা এখন যাচ্ছি নদীর কাছে, আমার একটা রাস্তা খুঁজে পেয়েছি। আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে। এই যে ফাইনালি আমরা আসলাম নদীর কাছে। প্রেমিকা বলতে তো আমার একমাত্র নদীই রয়েছে। নদী তুমি কোথা হইতে আসিয়াছো? মহাদেবের জটা হইতে। তুমি বলছিলে না এখানে কি একটা ঘটনা আছে এই শিলাবতী নদীতে, কি গো? এটা হচ্ছে অনেক দিন ধরে এটা ঘটনা আছে এখানে একটা। হুম। প্রত্যেক বছর হচ্ছে এই নদী আমাদের তো
এসব মতন নদী হচ্ছে আমাদের মা হয়। হুম। তো মা হচ্ছে একটা সন্তান, প্রত্যেক বছর হচ্ছে একটা করে সন্তান নেয় নিজের কাছে। নিজের কাছে নেয়। হুম। মানে এই শিলাবতী নদীতে প্রত্যেক বছর কোন জায়গাটা পার্টিকুলার বলতে পারবে? ওই এটা আছে তারপরে। ওই যে বাঁকটা দেখা যাচ্ছে, লোকগুলো হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওর পাশ ওর পরে। হুম। আচ্ছা, মানে এই নদীতে প্রত্যেক বছর নাকি ঠিক ওরকম একটা জায়গায়, মানে কিছু কিছু থাকে, কিছু কিছু রাস্তা থাকে যে এইখানে একটু বেশি দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। ওরকম কিছু কিছু নদীর কি পার্টিকুলার কিছু কিছু জায়গা থাকে যেখানে একটু বেশি বিপজ্জনক হয়, তো সেখানে অনেক রকম সমস্যা হয়। তো এখানেও হয়তো তাই হবে। এবার এটা জনশ্রুতি অনুযায়ী হয়তো চলে বা হয়তো বলে, কিন্তু এটার যে সত্যি কোনো প্রমাণ আছে রাহুলদা? লোকে এখানকার লোকেরা বলেছে। এখানকার লোকেরা বলেছে। আচ্ছা, তো হতে পারে হয়তো ঠিক, আবার হতে পারে হয়তো ভুল। অনেক সময় জনশ্রুতিভাবে অনেক কিছু চলে, যেটা দীর্ঘদিন ধরে চলে, কিন্তু আদৌ তার হয়তো কোনো সত্যতা থাকে না। এখন আমরা ঢুকে গেছি পার্কের ভিতরে। এই যে 5 টাকা করে টিকিট কেটেছি, দুটো টিকিট 10 টাকা। আমরা ঢুকলাম এখন পার্কের ভিতরটায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা সেই ওয়াচ টাওয়ার ওখানে যাব, যেখান থেকে পুরো নিচটা অনেকটা বেশি দেখা যায়। এখন পার্কের ভেতরের ভিউ এটা, প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, আকাশে অনেক মেঘ করেছে। টয়লেটটাও দেখিয়ে দেবো চলো। এটা রিসেপশন, আর এই সামনেটাই টিকিট কাউন্টার, ওখান থেকেই টিকিটগুলো কাটতে হয়। আকাশে ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসবে এখনই, হয়তো তার সাথে অনেক ঝড়ও আসবে। হচ্ছে বাথরুমটা, এখানে মহিলা এবং পুরুষ দুটোই আলাদা আলাদা আছে। এখন যদিও বন্ধ আছে, যদি কেউ আসে তখন সেটা ব্যবহার করতে পারে। এটা পার্কের ঢুকেই জাস্ট ডান দিকে। তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আসার সময় ওখানে গেটের ওখানে দেওয়ালে লেখা ছিল এখানে নাকি দুটো বগ রাক্ষসের হাড় রাখা আছে। তো এই যে আমরা ঢুকেছি ভিতরে, এই যে সে হাড় দুটো বেদির উপরে রাখা আছে, যদিও দেখতে পুরো কাঠেরই মতো মনে হবে, দুটো কাঠকে এইভাবে পুঁতে রাখা আছে, অথবা মনে হবে যেন কোনো পাথর এইভাবে তুলে এনে রাখা। বগ রাক্ষসের হাড় এরকম হয় কিনা আমি জানি না। আমি একটা সুন্দর নাম দেখতে পেলাম, স্কটেজ, তার নাম সুবর্ণরেখা। নামটা ভীষণ সুন্দর। ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা, বয়ে চলা সুবর্ণরেখা, অসংখ্য স্মৃতিতে ভরা সুবর্ণরেখা। এটা গনগনি পিকনিক স্পট, এখানে পিকনিক টিকনিক হয়, যদিও আজকে সেইভাবে কিছু হচ্ছে না, বিকজ আজকে ডিপটা না হালকাটা। সন্ধ্যা হয়ে গেছে, আকাশে অনেক মেঘ ঘনিয়ে এসেছে, আর সেজন্যই আমরা এখন ওয়াচ টাওয়ারটা খুঁজবো। আমরা অনেকটাই চলে এসেছি, ওয়াচ টাওয়ারটাও খুঁজে পেয়ে গেছি। আমাদের পিছনে ওয়াচ টাওয়ারটা আছে, আমরা দেখাতে পারি এই যে ওয়াচ টাওয়ারটা, এই যে দূরে ওয়াচ টাওয়ার। আমরা এখন এটার উপরে যাব এবং এটার উপরে উঠবো, উঠে পুরো ভিউটাকে আমরা দেখব। তো চলো আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, এটা ওয়াচ টাওয়ারে, ওটা সিঁড়ি। ভীষণ হাওয়া এখানে, আমি বুঝতে পারছি আমার কথাটা হয়তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। এই যে ফাইনালি আমরা পৌঁছলাম পুরো টপে, আর এখান থেকে দেখতে কিছুটা এরকম লাগে, মনে হয় সেই ছোটবেলার বইয়ে পড়া ইতিহাস বইয়ের আঁকা হরপ্পা সভ্যতার একটা অংশ দেখছি, এরকম মনে হয়। ফাইনালি আমরা সেই হাওয়া, এখানে ভীষণ হাওয়া হচ্ছে, মনে হচ্ছে আর যাই না এখানে থেকে। আর আমাদের পিছনে সেই শিলাবতী নদী। হ্যাঁ, আচ্ছা, নদী নিয়ে তোমার কি মানে ভালো লাগা খারাপ লাগা? ভালো লাগা খারাপ লাগা, যেমন নদী আমার একমাত্র প্রেমিকা, আমারও তাই। তোমারও তাই? সব যাই হোক, দুঃখ, সব যন্ত্রণা, বলছে সব দুঃখ সব যন্ত্রণা সব নদীতেই বয়ে মানে বিসর্জন দিয়ে দেয় আর কি। সব শেষে নদী, নদীর সামনে আসলেই মন ভালো না, লাগে। তুমি নদীর কাছে বানিও এক বাড়ি, আর এঁকে দিও আকাশ মনের মতো। যাই হোক, ভুলভাল লিরিক্সে আমরা গান করলাম। আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করছি। আর সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিন এইসব বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানালাম। হয়তো খুব খারাপ লাগবে, ভালোও লাগতে পারে। যদি খারাপ লাগে তাহলে একটু গালাগাল দিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আরও অনেক কিছু বানানোর ইচ্ছে আছে আর কি, মানে
আরও অনেক ব্লগ বানাবো। আমি প্রথম শুরু করলাম, আমি বুঝতে পারছি, তোমরা যারা দেখছো বুঝতেই পারছো যে আমি প্রথম বানিয়েছি, একদম খুবই খারাপ বানিয়েছি। তাও যদি ভালো লাগে তাহলে ওই আর কি সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনোভাবে, অন্য কোনো কিছু আঙ্গিকে। চলো তাহলে, টাটা সবাইকে, আবার দেখা হবে, আসি, সবাইকে টাটা।